আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার সাথে কখনো এমন হয়েছে একটা খুব চেনা রাস্তা দিয়ে আপনি রোজ যাতায়াত করেন, কিন্তু হঠাৎ একদিন মনে হলো, আরে এই দোকানটা এখানে কবে হলো, কিংবা আরে এই গাছটা কোথা থেকে এলো, আমি তো এর আগে কখনো দেখিনি। আসলে একটা জিনিস জানেন তো, আমাদের চোখ অনেক কিছু দেখেও দেখে না। আমরা ভাবি আমরা সবকিছু জানি, আমরা সবকিছু চিনি, কিন্তু আদতে আমরা ঠিক ততটুকুই জানি যেটুকু আমাদের চোখকে দেখানো হয়। আর তার পেছনের আসল সত্যিটা, সেটা কিন্তু সবসময় আমাদের চোখের আড়ালেই থেকে যায়। এই যেমন ধরুন, বিহারের ভাগলপুর জেলার বর্ডারমাসি গ্রামের ওই ফ্যামিলিটার কথাই ধরা যাক। একটা মিষ্টির দোকানের মালিক হলেন এই কেলু দাস যাদব। এবার এদের ফ্যামিলির সবাই এতটাই মিষ্টি করে কথা বলে, যে কেউ দেখলে ভাববে, আহা কি লক্ষ্মী পরিবার, কোনো অশান্তি নেই, কোনো ঝামেলা নেই, হাসি মুখে সবাই সবার সাথে মিলেমিশে কাজ করছে। কিন্তু 2019 সালের জুলাই মাসের একটা দিন এই পুরো চেনা ছবিটাকে পুরোপুরি উলটপালট করে দেয়, এবং এমনভাবে উলটপালট করে দেয় যেটা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। একটা মিসিং ডায়েরি, ব্যাস। পুলিশ ভাবে একটা সাধারণ কেস, কদিন পরেই হয়তো মানুষটা আবার ফিরে আসবে। কিন্তু একটা নর্মাল মিসিং কেস যে এত বড় একটা সাইকোলজিক্যাল থ্রিলারের রূপ নিতে পারে, সেটা খোদ পুলিশ অফিসাররাও ভাবতে পারেনি। নমস্কার, আমি অপূর্ব। আর আজকে আমরা যে কেসটা নিয়ে কথা বলবো, সেখানে পরকীয়া আছে, খুব আছে ব্ল্যাকমেল, আর এই সব কিছু মিলে একটা জলজ্যান্ত মানুষের জীবনকে কিভাবে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে সেই কাহিনী। কিভাবে একটা মানুষের চেনা সম্পর্কগুলো এক লহমায় কাঠগড়া এসে দাঁড়ালো, কি হয়েছিল সেই অভিশপ্ত রাতে, আর সেটাই একদম গোড়া থেকে জানবো আমাদের আজকের এই ভিডিওতে। তাই চলুন আর এক ফোঁটাও সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, বর্ডারমাসি কেস। তবে কেসটা শুরু করার আগে আমি যেমনটা সবসময় বলি, আমরা অলরেডি 2 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি, এবং এইবার আমাদের টার্গেট 3 লক্ষ সাবস্ক্রাইবার। তো যারা যারা এখনো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিন্তু আমাদের ভিডিও নিয়মিত দেখে যাচ্ছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে 200কে কমপ্লিট হলেই আপনাদের জন্য একটা সারপ্রাইজ আসবে। আমি এবং আমার টিম ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি যত তাড়াতাড়ি ওই জিনিসটাকে রেডি করে আপনাদের সামনে নিয়ে আসা যায়। তো আমাদেরকে আর 1 বা 2 সপ্তাহ সময় দিন, আমরা খুব তাড়াতাড়ি সেই সারপ্রাইজটা আপনাদের সামনে নিয়ে আসবো। যাই হোক, ততক্ষণ অবধি এই চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবেন। চলুন এবার ভিডিও শুরু করা যাক। বিহারের ভাগলপুর জেলার বর্ডারমাসি গ্রাম। আর 5টা সাধারণ রুরাল এলাকার মতোই এই জায়গাটাও বেশ শান্ত। এই গ্রামেই কেলু দাস যাদব তার ফ্যামিলি নিয়ে থাকেন। কেলু দাসের সংসারে আছেন তার ওয়াইফ সরিতা যাদব এবং তাদের মেয়ে জুলি যাদব। এছাড়া এই কাপেলের 2 ছেলেও আছে। সব মিলিয়ে এরা ছিল একটা পারফেক্ট ফ্যামিলি। এই যাদব ফ্যামিলির ইনকামের মেইন সোর্স হচ্ছে একটা ছোট্ট হোটেল। নিজেদের বাড়ির ঠিক সামনেই ওরা ওই হোটেলটা চালায়, আর এর সাথে আরেকটা মিষ্টির দোকানও, ওই যাকে আমরা কনফেশনারি শপ বলি আর কি। এবার হোটেল আর ওই মিষ্টির দোকানটা সামলানোর জন্য ফ্যামিলি মেম্বাররা নিজেদের মধ্যেই কাজ ভাগ করে নিয়েছে। কেলু দাস, সরিতা, জুলি আর ছোট ছেলে, এই 4 জন মিলে সারাদিন কাস্টমারদের হ্যান্ডেল করে। রান্না বান্না থেকে শুরু করে ক্যাশ সামলানো, সবটাই ওরা একসাথে দেখাশোনা করে। তবে বড় ছেলে দয়ানন্দের লাইফস্টাইল একটু আলাদা। সে এই ফ্যামিলি বিজনেসের সাথে যুক্ত নয়। কাজের সূত্রে সে বাড়ি থেকে অনেক দূরে থাকে। রাজস্থানের রাজবান নামের একটা জায়গায় দয়ানন্দ একজন লেবার হিসেবে কাজ করে। সে ওখানেই নিজের মতো একটা আলাদা লাইফ লিড করে, কিন্তু বাড়ি থেকে দূরে থাকলেও ফোনে কিন্তু সবার সাথে রেগুলার যোগাযোগ থাকে তার। এই ফ্যামিলিটায় সবকিছু নর্মালি চলছিল, কিন্তু 2019 সালের 5ই জুলাই পুরো সিনটা চেঞ্জ হয়ে গেল। ওই দিন রাজস্থান থেকে দয়ানন্দ বাড়িতে একটা নর্মাল ফোন করে। সে মূলত তার বাবা কেলু দাসের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু ফোনের ওপার থেকে তখন তার মায়ের গলা ভেসে আসে। সরিতা ফোনটা রিসিভ করে দয়ানন্দকে একটা অদ্ভুত কথা বলে। সে জানায় যে কেলু দাস এই মুহূর্তে ঘরে নেই। শুধু তাই নয়, সরিতা আরো যোগ করে যে কেলু দাস কাউকে কিছু না বলে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিন্তু কোথায় গেছে এই বিষয়ে ফ্যামিলির কেউ কিচ্ছু জানে না। এবার মায়ের মুখে এই কথাটা শোনার পর দয়ানন্দের মনে একটা খটকা লাগে,
কারণ কেলু দাসের নেচার একদমই এরকম ছিল না। এর আগে ফ্যামিলিতে এমন কোনো দিন ঘটেনি যে তাদের বাবা কাউকে না জানিয়ে কোথাও চলে গেছে। বাড়ির কারোর সাথে ডিসকাস না করে সে এক পাও ফেলতো না। তবে দয়ানন্দ এটাকে একটা এক্সেপশন হিসেবেই ধরে নেয়। সে আর বেশি মাথা না ঘামিয়ে ফোনটা কেটে দেয়, তারপর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। কিন্তু এই মিস্ট্রিটা আরো ডিপ হয় তার পরের দিন। দয়ানন্দের ফোনে আবার একটা কল আসে। ফোনটা করেছে তার একজন কাজিন, কেলু দাসের ভাইয়ের মেয়ে। সে এবার দয়ানন্দকে এই একই ইনফরমেশন দেয়। সে বলে যে কেলু দাসকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কেলু দাস কাল থেকে টোটালি মিসিং। কেলু গত 24 ঘন্টারও বেশি সময় বাড়ি ফেরেনি, কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নেই তার। এবার এই সেকেন্ড কলটা পাওয়ার পর দয়ানন্দ আর চুপ করে থাকতে পারেনি। সে নিজে আবার তার বাড়িতে ফোন লাগায়, আর বাড়ি থেকেও বাকি ফ্যামিলি মেম্বাররা তাদের বাবার নিখোঁজ হওয়ার খবরটা অফিসিয়ালি কনফার্ম করে। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। একে একে কেটে যায় 5টা দিন। এই 5 দিনে দয়ানন্দ রাজস্থান থেকে অনবরত নিজের বোন, মা আর ছোট ভাইয়ের সাথে কথা বলতে থাকে। বাবা কোথায় যেতে পারে তা নিয়ে বারবার ডিসকাশন চলতে থাকে, কিন্তু ফ্যামিলি কোনো ক্লুই দিতে পারে না। সবার উত্তর একটাই, তারা কিছু জানে না। এবার দূর থেকে আর পরিস্থিতি সামলানো পসিবল ছিল না। দয়ানন্দ ওখান থেকেই চেনা পরিচিতদের খোঁজ নিতে বলে। তারা বর্ডরমাসি গ্রামের আশেপাশের প্রতিবেশীদের জিজ্ঞেস করে। দূর দূরান্তের সমস্ত রিলেটিভদের কাছে ফোন করা হয়। কেলু দাস যেতে পারে এমন সম্ভাব্য প্রত্যেকটা জায়গা চষে ফেলা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত কোথাও কোনো সন্ধান পাওয়া যায় না। কোনো পজিটিভ রেসপন্স আসে না। পুরো ফ্যামিলি যখন চরম টেনশন আর হেল্পলেস ফিল করতে শুরু করে, তখন দয়ানন্দ রাজস্থান থেকে নিজের গ্রামে ফিরে আসে। বাড়ি ফিরে কেলু দাসের কোনো খোঁজ না পেয়ে সে সোজা চলে যায় লোকাল পুলিশ স্টেশনে, এবং সেখানে গিয়ে সে তার বাবার নামে একটা মিসিং ডায়েরি সাবমিট করে। আর ওখানেই পুলিশের কাছে একটা অফিসিয়াল কমপ্লেন ফাইল করে দেয়। এবার দয়ানন্দ যখন থানায় বসে বাবার মিসিং ডায়েরি লেখাচ্ছে, ঠিক তখনই বর্ডরমাসি গ্রামে হঠাৎ একটা হট্টগোল শুরু হয়। এই যে কেলু দাসের গায়েব হয়ে যাওয়ার খবরটা, সেটা অলরেডি পুরো গ্রামে ছড়িয়ে গেছে। পাড়ার মোড় থেকে শুরু করে চায়ের দোকানে সব জায়গাতেই এখন শুধু একটাই বিষয় নিয়ে আলোচনা। প্রত্যেকের মুখে একটাই প্রশ্ন, একটা জলজ্যান্ত মানুষ হঠাৎ করে কোথায় চলে গেল। এমনকি গ্রামের লোকজনদের যেরকম স্বভাব, পরোপকারী হয়ে কেউ কেউ নিজেরাই গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছে। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, দয়ানন্দ ডায়েরিটা লেখায় 2019 সালের 10ই জুলাই সকালের দিকে। এবার সেই দিনই দুপুরের দিকে গ্রামের একজন লোক যাদব ফ্যামিলির বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করেই বাতাসে একটা বিশ্রী গন্ধ পায়। আর গন্ধটা এতটাই স্ট্রং আর পচা ছিল যে 1 সেকেন্ডের জন্য লোকটা থমকে দাঁড়িয়ে পড়ে। তার মনে একটা খটকা লাগে। সে কৌতূহল আর সন্দেহ নিয়ে গন্ধের সোর্সটা খোঁজার চেষ্টা করে, আর ওই গন্ধটা ফলো করতে করতে সে ঢুকে পড়ে একেবারে কেলু দাসের বাড়ির সীমানায়। এবার ওই লোকটা এদিক ওদিক খোঁজাখুঁজি করে দেখছে যে কোনো কুকুর বেড়াল মরে পড়ে আছে কিনা, কিন্তু না, কোথাও কিছু নেই। অথচ সেই লোকটা বাড়ির যত কাছাকাছি যাচ্ছে গন্ধটা আরো তীব্র হচ্ছে, এবং এইভাবে খুঁজতে খুঁজতে এবার সে সোজা গিয়ে পৌঁছায় ঘরের একদম মাঝখানের উঠোনে, যাকে গ্রামের মানুষ আঙিনা বলে চেনে। আর ওই উঠোনে পা রাখতেই ওই প্রতিবেশীর চোখ আটকে যায় একটা জায়গায়। সে দেখতে পায় পুরো উঠোনের একটা অংশে একদম নতুন নতুন লাল ইট বিছানো হয়েছে। খুব রিসেন্টলি যে এই কাজটা করা হয়েছে সেটা দেখেই বোঝা যায়। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে, গন্ধটা আসছে ঠিক ওইখান থেকেই। এবার আপনিই ভাবুন, মাটির উপর হঠাৎ করে নতুন ইট সাজানো, আর ঠিক ওখান থেকেই গন্ধ ভেসে আসা। এই দুটো ব্যাপার একটু মিস্টিরিয়াস নয় কি? তার গোয়েন্দা মন তাকে বলে এখানে ডেফিনেটলি কোনো কিছু লুকিয়ে রাখার চেষ্টা চলছে। এবং এইটা বোঝার পর সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে চিৎকার করে বাকি গ্রামবাসীদের ওখানে ডেকে নেয়। কিছুক্ষণের মধ্যেই গ্রামের একজাক মানুষ কেলু দাসের উঠোনে এসে হাজির। আর এই খবরটা হাওয়ার বেগে থানাতেও পৌঁছে যায়। লোকাল থানার পুলিশ ফোর্স সময় নষ্ট না করে জিপ নিয়ে এসে হাজির হয় কেলু দাসের বাড়িতে। আঙিনার ওই নতুন ইট আর চারপাশের পরিস্থিতি দেখে অফিসারদের মনেও গভীর সন্দেহ দানা বাঁধে।
পুলিশ তখনই কিছু লোকাল দিনমজুরকে ডেকে পাঠায়। শ্রমিকরা এসে কোদাল আর শাবল নিয়ে রেডি হয়। পুলিশ তাদেরকে নির্দেশ দেয় যেখানে নতুন ইট বিছানো আছে ঠিক সেই স্পটের ইটগুলো উখড়ে ফেলে মাটি খোঁড়ার জন্য। শ্রমিকরা কাজ শুরু করে। তারা উপরে নতুন ইটের লেয়ারটা সরিয়ে কাঁচা মাটির স্তরটা কাটতে শুরু করে এবং খুব গভীরে যেতে হয়নি। মাত্র কিছুটা মাটি সরানোর পরেই কোদালের কোপ গিয়ে লাগে একটা শক্ত জিনিসের উপর এবং ভালো করে লক্ষ্য করতেই দেখা যায় ওটা একটা মানুষের পচা গলার ডেড বডি। গ্রামের সবার চোখ তখন কপালে। বডিটা গর্ত থেকে উপরে তোলার পর গ্রামের লোকজন আর পুলিশ অফিসিয়ালি বডিটাকে আইডেন্টিফাই করে। আগে হ্যাঁ, ওই বডিটা আর কারোর নয়, নিখোঁজ হয়ে যাওয়া বাড়ির কর্তা কেলুদাস যাদবের। আর এই যে এত সবকিছু ঘটছে, ঠিক এই সময় কেলুদাসের ওয়াইফ আর মেয়ে কিন্তু ঘরের ভেতরে ছিল না। তারা আসলে বড় ছেলে দয়ানন্দকে খুঁজতে পুলিশ স্টেশনের দিকে চলে গেছিল। ওদিকে বাড়ি থেকে কেলুদাসের লাশ উদ্ধার হওয়ার খবরটা ছড়াতেই পুরো বর্ডারমাসি গ্রামের এলাকার মানুষ ক্ষোভে আগুনে জ্বলে ওঠে। তারা মা আর মেয়ের এই পুরো বিহেভিয়ারটা অ্যানালাইসিস করতে শুরু করে। গ্রামবাসীদের মাথায় সবার প্রথমে দুটো বড় প্রশ্ন আসে। প্রশ্ন এক, এই মা মেয়ে তো গত 5 দিন ধরে এই একই বাড়িতে থাকছে, একই বাড়িতে ঘুমোচ্ছে, তাহলে তাদের ঘরের মাঝখানের এই উঠোন থেকে আসা তীব্র দুর্গন্ধটা তারা কেন টের পেল না? এবং দ্বিতীয় প্রশ্ন, নিজেদের বাড়ির উঠোন ভালো করে সার্চ না করে তারা এত তাড়াহুড়ো করে থানায় চলে গেল কেন? এবার গ্রামের লোকের কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়। তারা খুব ভালো করেই বুঝতে পারে যে এই মার্ডারের পেছনে ইনসাইডারদের হাত আছে, কারণ ঘরের লোক ছাড়া এই কাজ করা এক প্রকার ইম্পসিবল। আর ঠিক এই সময় সরিতা আর জুলি থানা থেকে বাড়ি ফেরার পথ ধরেছে। কিন্তু ততক্ষণে গ্রামবাসীরা এতটাই ক্ষেপে গেছে যে তারা তাদের আর কোনো কথা শোনারই অপেক্ষা করেনি। বাড়ি পৌঁছাতেই তারা মা মেয়েকে চারপাশ থেকে ঘিরে ধরে আর কোনো কিছু না ভেবেই সরিতা যাদব আর তার মেয়ে জুলির উপর চড়থাপ্পড় আর গণধুলাই শুরু করে এবং এইভাবে একটা সময় পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যায়। গণপিটুনিতে মা মেয়ের লাইফ রিস্ক হতে দেখে পুলিশ ফোর্স মাঝখানে এসে দাঁড়ায়। তারা উত্তেজিত পাবলিককে শান্ত করার চেষ্টা করে। এরপর সরিতা আর জুলিকে গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে সরাসরি পুলিশ ভ্যানে তুলে নেয়। যেহেতু ছোট্ট ছেলেটি একদম ছোট আর বড় ছেলেটি দয়ানন্দ রাজস্থানে ছিল, তাই পুলিশের যাবতীয় সন্দেহের তীর গিয়ে পড়ে এই মা মেয়ের উপর। পুলিশ তাদের দুজনকে স্পট থেকে ডিটেইন করে সোজা লকআপে নিয়ে যায়। থানায় নিয়ে আসার প্রথম সরিতা আর জুলি দুজনেই পাথরের মতো চুপ করে থাকে। পুলিশ অফিসারদের কোনো কোয়েশ্চেনের তারা আনসার দেয় না আর ক্রাইমের কথা রীতিমতো ডিনাই করে যায়। কিন্তু পুলিশ যখন বুঝতে পারে এইভাবে সোজা আঙুলে ঘি উঠবে না, তখন তারা আঙুলটা বাঁকিয়ে অ্যাপ্লাই করে। যখন পুলিশ ইন্টারোগেশন খুব স্ট্রং আর স্ট্রিক্ট হতে শুরু করে, তখন মা মেয়ে সেই মেন্টাল প্রেশার না নিতে পেরে সরিতা আর জুলি পুলিশের সামনে টোটালি ভেঙে পড়ে এবং লকআপের ভেতরেই কাঁদতে কাঁদতে স্বীকারোক্তি দেয়। ওদের মুখের চেনা মুখোশটা এক লহমায় খুলে যায়। ঘরের আড়ালে চলা একটা নোংরা খেলা, পরকীয়া আর ব্ল্যাকমেলিং এর পুরো কন্টেন্ট তারা এক এক করে গড়গড় করে বলতে থাকে এবং ওই মা মেয়ে থেকে সবকিছু শুনে ওই পুলিশ অফিসাররাও রীতিমতো স্তব্ধ হয়ে যান। পুলিশ লকআপে বসে সরিতাই একে একে তাদের ঘরের সমস্ত নোংরা সিক্রেট বলতে শুরু করে। যেহেতু কেলুদাসের একটা হোটেল আর মিষ্টির দোকান আছে, তাই প্রতিদিন প্রচুর লোক সেখানে আসে। কাস্টমারদের এই ভিড়ের মধ্যেই দীনেশ কুমার নামের এক লোক খুব ফ্রিকুয়েন্টলি তাদের হোটেলে খাওয়া দাওয়া করতে আসতো। শুরুর দিকে কেউ দীনেশের মোটিভটা বুঝতে পারেনি। সবাই ভাবে সে নর্মাল একজন রেগুলার কাস্টমার। কিন্তু কিছুদিন যাওয়ার পর দীনেশ সরাসরি সরিতার সামনে নিজের ফিলিংস ওপেন করে দেয়। সে বলে যে সে সরিতাকে খুব পছন্দ করে। নিজের মনকে সে কোনোভাবেই সরিতার দিক থেকে সরাতে পারে না। সেই সরিতার সাথে পার্সোনাল টাইম স্পেন্ড করতে চায়। এবার দীনেশের মুখে এই কথা শুনে সরিতা প্রথমে তাকে রিজেক্ট করে দেয়। সরিতা বলে তার স্বামী সন্তান আছে এবং তারা সবাই একসাথে থাকে। দীনেশ যা ভাবছে সেটা কোনোদিন সম্ভব নয়। কিন্তু দীনেশও নাছোড় বান্দা। সে অনবরত সরিতাকে কনভিন্স করার চেষ্টা করতে থাকে।
অন্যদিকে সরিতাও এই ট্রাবল মেকিং বিষয়টাকে হাজবেন্ডের কাছ থেকে পুরোপুরি লুকিয়ে যায়। আসলে সত্যি কথা বলতে সরিতার মনেও কোথাও একটা উইকনেস তৈরি হয়ে গেছিল। দিনের পর দিন দিনেশের কন্টিনিউয়াস আসা যাওয়া আর সবিতার এই সাইলেন্সের কারণে তাদের মধ্যে ক্লোজনেসটা একটু বেড়ে যায়। যখনই কেলু দাস কাজের জন্য বাড়ির বাইরে যেত, দিনেশ সুযোগ বুঝে ঘরের ভেতরে এন্ট্রি নিত এবং এইভাবেই কেলু দাসের অ্যাবসেন্সে সরিতা আর দিনেশের মধ্যে একটা ইল্লিগাল ফিজিক্যাল রিলেশনশিপ তৈরি হয়। এবার এই অবৈধ সম্পর্কের কথা ছোট ছেলে একদমই জানতো না। সে নিজের মতো নিজের কাজে ব্যস্ত থাকে, কিন্তু এই বিষয়টা তাদের ইয়াং মেয়ে জুলির চোখ এড়ায়নি। আসলে জুলি অনেকদিন ধরেই নোটিস করছিল যে বাবা বাড়িতে না থাকলেই মা কিভাবে দিনেশের সাথে ঘন্টার পর ঘন্টা মেলামেশা করে। জুলি মনে মনে পুরো সিনটা আন্দাজ করে নেয় এবং এরই মধ্যে একদিন একটা দুর্ঘটনা ঘটে। সরিতা আর দিনেশ ঘরের ভেতর থেকে বেরোচ্ছে, এমন সময় কেলু ঘরে ঢুকে এবং দুজনকে একসাথে দেখে কেলু দাসও সবটা বুঝে যায়। তবে কেলু দাস লোক লজ্জার ভয়ে ফ্যামিলির সম্মানের কথা ভেবে সিন ক্রিয়েট করে না। সে খুব শান্তভাবে সরিতাকে একটা ওয়ার্নিং দেয়। সত্যি কথা বলতে সে চায়নি এই স্ক্যান্ডেল জানাজানি হয়ে সমাজে তাদের মুখ পুরো, এবং ব্যাপারটা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে হয়তো ভালোই হতো। কিন্তু এর কিছুদিন পরেই একটা ওলট পালট করা ঘটনা ঘটে। পুরো পরিস্থিতি একটা নোংরা টার্ন নিয়ে নেয়। কেলু না থাকার সুযোগে একদিন দিনেশ আর সরিতা আবার ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হয়, আর ওই সময় জুলি দরজার বাইরে দাঁড়িয়ে দরজার ফাঁক দিয়ে সেই দৃশ্য দেখে নেয়। ভাবতে পারছেন, নিজের মেয়ে মায়ের এই নোংরামি দেখছে। এবং এইভাবে পুরো আধ ঘন্টা পর দিনেশ যখন ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে, এমন সময় জুলি হঠাৎ করে এসে দিনেশের পথ আটকে দাঁড়ায়। জুলি একদম শান্ত স্বরে দিনেশকে বলে, দিনেশ এতক্ষণ ধরে ঘরের ভেতর তার মায়ের সাথে যা যা করেছে ঠিক সেই সমস্ত জিনিস যেন এখন জুলির সাথেও করে। আপনি বুঝতে পারলেন তো আমি কি বলতে চাইছি? একবার ভাবুন, নিজের মায়ের অবৈধ প্রেমিকের সাথে ফিজিক্যাল রিলেশন বানাতে চায় জুলি। এবার জুলির এই কথা শুনে দিনেশ তো টোটালি শকড। সে বুঝতে পারছিল না এতে কি রিঅ্যাক্ট করবে। দিনেশ আর সরিতা দুজনেই প্রথমে জুলির এই নোংরা দাবিতে চরম আপত্তি জানায়। দিনেশ তখন স্ট্রেট ফরওয়ার্ড জুলিকে না করে দেয়, কিন্তু জুলি এক চুলো পিছু হটে না। সে তাদেরকে ওপেনলি ব্ল্যাকমেল করা শুরু করে। জুলি থ্রেট দেয় যে দিনেশ যদি এখনই তার কথা না শুনে, মানে তার সাথে ফিজিক্যাল না হয়, তবে সে তার বাবা কেলু দাসকে ডেকে মা আর দিনেশের এই রিলেশনের কথা বলে দেবে। সরিতা খুব ভালো করেই জানতো কেলু দাস অলরেডি তাদের একবার ওয়ার্নিং দিয়ে দিয়েছে। এবার যদি জুলি সব লিক করে দেয় তবে কেলু দাস কাউকেই ছাড়বে না। আর এই ভয়ে নিজেদের সিক্রেট রিলেশনশিপ বাঁচানোর চক্করে সরিতা নিজেই দিনেশকে রিকোয়েস্ট করে জুলির এই দাবি মানার জন্য। সে বলে জুলি যা বলছে দিনেশ যেন ঠিক সেটাই করে। এরপর থেকে জুলি আর সরিতা মা মেয়ে দুজনেই একসাথে দিনেশের সাথে রেগুলার ফিজিক্যাল রিলেশন কন্টিনিউ করতে থাকে। আপনি জাস্ট একবার জিনিসটা ইমাজিন করুন, মা মেয়ে দুজনেই একই পুরুষের সঙ্গে নিয়মিত ফিজিক্যাল রিলেশনশিপ করছে। আর এই নোংরা ঘটনাটাই এই পুরো ফ্যামিলিটাকে একটা ডার্ক ক্রাইমের দিকে ঠেলে দেয়। তখন দিনগুলো কাটছিল একটা ভয়ানক থ্রিলার সিনেমার মতো, কিন্তু পাপের ঘরা তো একদিন না একদিন পূর্ণ হতেই হতো। 2019 সালের 4 জুলাই রাতের বেলা কেলু দাসের সামনে চলে আসে সেই আলটিমেট ট্রুথ। সরিতা আর দিনেশের রিলেশনের কথা সে আগেই জানতো, কিন্তু এবার সে একদিন বাড়িতে ঢুকে দেখতে পায় দিনেশ শুধু তার ওয়াইফের সাথে নয়, তার নিজের মেয়ে জুলির সাথেও একসাথে ইন্টিমেট হয়েছে। নিজের ঘরের ভেতর মা আর মেয়ের এই চরম নোংরামি কোনোভাবেই মেনে নিতে পারে না কেলু দাস। সে রাগে দুঃখে অপমানে ফেটে পড়ে। দিনেশ চলে যেতেই সে মায়ের চুলের মুঠি ধরে হির হির করে ঘরের বাইরে টেনে আনে এবং তাদের সাফ বলে দেয় এই রকম ক্যারেক্টারলেস স্ত্রী আর মেয়েকে সে নিজের বাড়িতে 1 সেকেন্ডের জন্য রাখতে চায় না। তারা যেন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, নয়তো সে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। এবার কেলু দাসের এই রূপ দেখে সরিতা আর জুলি তো প্যানিক খেয়ে যায়। তারা খুব ভালো মতোই বুঝতে পারে যে এবার সমাজের সামনে তাদের মুখ রীতিমতো ডুবে যাবে। একদিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ভয়, অন্যদিকে এই সিক্রেট
বাইরে চলে আসার টেনশন। এই দুয়ের চক্করে পড়ে তারা পুরোপুরি কনফিউজড হয়ে যায়। প্রথমে তারা কেলুদাসের হাতে পায়ে ধরে বলে যে এই রাতটুকু যেন তাদেরকে এই বাড়িতে থাকতে দেওয়া হয়। পরের দিন ভোর হতেই তারা বাড়ি থেকে বেরিয়ে যাবে এবং কেলুদাস তাদের এই কথাটা মেনে নিয়ে নিজের ঘরে চলে যায়। কিন্তু ততক্ষণে ওই মা আর মেয়ে দুজনেই মনে মনে একটা ক্রাইমের ব্লুপ্রিন্ট বানিয়ে ফেলেছে। ওরা কেলুদাসের মুখ চিরতরে বন্ধ করার জন্য ওই রাতেই ফোন করে তাদের লাভার দীনেশকে এবং লুকিয়ে নিজেদের বাড়িতে ডাকে। মাঝরাতে দীনেশ আসার পর ঘরের ভেতরে আবার একটা মারাত্মক অশান্তি শুরু হয় তুমুল ঝগড়া। আর সেই চরম উত্তেজনার মুহূর্তে মা সরিতা, মেয়ে জুলি আর প্রেমিক দীনেশ এই তিনজন মিলে কেলুদাসের উপর অ্যাটাক করে। সরিতা আর জুলি মিলে কেলুদাসকে বিছানায় জাপটে ধরে। এদিকে দীনেশ কেলুর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাস করে তাকে মার করে। কিন্তু খুব হয়ে গেল, এবার বডিটার কি হবে? তখন প্রায় ভোর হতে যায়। গ্রামের লোকজন কিছুক্ষণের মধ্যেই উঠে পড়বে। এই মুহূর্তে বডিটাকে বাইরে নিয়ে যাওয়া বড্ড রিস্কি, তাই কেলুদাসের বডি লুকানোর জন্য তারা নিজেদের ঘরের ভেতরে কাঁচা উঠোনটাকে সিলেক্ট করে নেয়। যেহেতু নরম মাটির উঠোন, তাই সেখানে গর্ত করাটাও বেশ সহজ। রাতারাতি তিনজন মিলে কোদাল নিয়ে উঠোনের কোণে মাটি খুঁড়ে একটা গর্ত করে নেয়। কিন্তু ভোর হয়ে যাওয়ার ভয়ে তারা গর্তটা বেশি ডিপ করতে পারেনি। মোটামুটি অগভীর একটা গর্ত করে কোনো মতে কেলুদাসের বডিটা সেখানে ভরে মাটি চাপা দিয়ে দেয়। তারপর পরের দিন অর্থাৎ 5ই জুলাই সকালে দোকানের কাস্টমার বা প্রতিবেশীরা যাতে বিন্দুমাত্র সন্দেহ না করে, সেই কারণেও মা আর মেয়ে আবার একটা চাল চালে। তারা সকালেই লোকাল একটা ইটের ভাটায় চলে যায় আর ওখান থেকে কিছু নতুন লাল ইট কিনে আনে। তারপর কেলুদাসের কবরের উপর সুন্দর করে ওই ইটগুলোকে লাইন দিয়ে সাজিয়ে দেয়। বাইরে থেকে দেখে মনে হবে উঠোনটাকে ডেকোরেশনের জন্য ইটগুলো রাখা হয়েছে এবং তাদের এই প্ল্যান হয়তো সাকসেসফুল হয়েও যেত। কিন্তু প্রকৃতির বিচারকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। বিহারের জুলাই মাসের ওই গরমে মাটির ঠিক নিচেই থাকা বডিটা মাত্র 4-5 দিনের মধ্যেই পচতে শুরু করে। আর তার ফলেই ঘটে সেই ঘটনা। 2019 সালের 10ই জুলাই ওই নতুন ইটের ফাঁক দিয়ে বের হতে থাকে ওই ডেড বডির পচা দুর্গন্ধ। আর এই গন্ধই প্রতিবেশীদের অ্যালার্ট করে দেয় এবং এভাবেই মাটি খুঁড়ে বের করে আনা হয় কেলুদাসের লাশ। এবার কেলুদাসের ডেড বডি রিকভার হওয়ার পর পুলিশ আর এক ফোঁটাও সময় নষ্ট করেনি। সরিতা আর জুলির ওরাল স্টেটমেন্টের উপর বেস করে পুলিশ তৎক্ষণাৎ ওই মা মেয়েকে অ্যারেস্ট করে। এরপর তাদেরকে জেরা করে ওই পুরো ঘটনার মাস্টারমাইন্ড দীনেশ কুমারকেও পুলিশ খুব দ্রুত নিজেদের জালে তুলে নেয়। নিজের হাজব্যান্ড আর নিজের জন্মদাতা বাবাকে একটা বাইরের লোকের সাথে হাত মিলিয়ে এইভাবে ঘরের ভেতর খুন করে পুঁতে রাখার ঘটনা পুরো ইন্ডিয়াকে কাঁপিয়ে দিয়েছিল। আর এই ক্রাইমের নেচার এতটাই জঘন্য আর নোংরা ছিল যে কোর্ট এই কেসটাকে কোনো সাধারণ মার্ডার কেস হিসেবে দেখেনি। ট্রায়াল চলাকালীন কোর্ট এই মামলাটিকে আইনের ভাষায় রেয়ার অফ দ্য রেয়ারেস্ট অর্থাৎ বিরল থেকে বিরলতম অপরাধ হিসেবে তকমা দেয়। এই অমানুষিক ক্রাইমের জন্য কোর্ট সরিতা যাদব, জুলি যাদব এবং দীনেশ কুমারকে এই তিনজন অপরাধীকেই কঠোর দীর্ঘমেয়াদী কারাদণ্ডের সাজা শোনায়। এভিডেন্স আর চার্জশিট এতটাই স্ট্রং ছিল যে এই তিনজন আসামি জেল থেকে বেল পেয়ে বাইরে বেরিয়ে আসা অলমোস্ট ইম্পসিবল হয়ে গেছিল। দেখুন, ভিডিও শেষে একটা কথাই বলবো, কাগজে কলমে হয়তো কেলুদাস যাদবের এই হত্যাকাণ্ডের ফাইলটা আজ বন্ধ হয়ে গেছে। অপরাধীরাও আজকে 4 দেয়ালের মধ্যে নিজেদের শাস্তি ভোগ করছে। কিন্তু এই পুরো ঘটনাটা আমাদের এই চেনা সমাজ আর বিশ্বাসের ভিতটাকে এক লহমায় নাড়িয়ে দিয়ে যায়। যে পরিবারকে আমরা বিপদে আপদে আমাদের সব থেকে সেফ জোন বলে মনে করি, সেই ঘরের মানুষগুলোই যখন লোভ আর লালসার চক্করে পড়ে এইরকম ভয়ঙ্কর রূপ নিতে পারে, তখন সত্যি আর কাউকে বিশ্বাস করা বড্ড কঠিন হয়ে দাঁড়ায়। আমরা কত সহজেই না চোখের সামনে একটা সুন্দর মুখোশ দেখে মানুষকে জাজ করে ফেলি, অথচ তার পেছনের আসল সত্যিটা যে কতটা কুৎসিত হতে পারে, ভাগলপুরের এই কেসটা তার সব থেকে বড় প্রমাণ। এই কেসটা নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। শেষ করার আগে আপনাদেরকে এটাই বলার, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আপনারা অনেক দিন ধরেই আমাদের ভিডিও দেখছেন কিন্তু আমাদের এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, তাহলে আপনাদের সবার কাছে অনুরোধ,
প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা নিয়মিত চেষ্টা করছি আপনাদের জন্য আরও আপগ্রেডেড, আরও নতুন নতুন কেস নিয়ে আসার, এবং আপনাদের এই একটা ক্লিক আমাদের কাছে কিন্তু বিরাট বড় মোটিভেশন। যাই হোক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।